দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউকে বাংলার বিশেষ আয়োজন নির্বাচনী হাওয়া অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি লোকমান হাফিজ। আজ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শুয়েব মুন্না। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো আপনারা নিশ্চয়ই জানেন 2023 সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সহ দেশের 11টি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু 2024 সালে আগস্ট মাসে সরকার পতনের পর দেশের 11টি সিলেট সিটি কর্পোরেশন সহ দেশের 11টি সিটি কর্পোরেশন এবং 323টি পৌরসভার কাউন্সিলরদেরকে অপসারণ করা হয়। এখন পর্যন্ত কাউন্সিলরের শূন্য পদটি পূরণ না হওয়ার কারণে এখানে জনগণের সেবা ব্যাহত হচ্ছে। এই জায়গা থেকে আসলে অনেকেই ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং অনেকেই চাচ্ছেন আসলে সামনে ইলেকশনকে কেন্দ্র করে যদি ইলেকশনের মাধ্যমে কাজ করার সুযোগ পাওয়া যায় এবং এর মাধ্যমে জনপ্রতিনিধি হওয়া যায় তাহলে কাজের পরিসরটা ব্যাপক ধারণ করবে। এই একই জায়গা থেকেই আজকে আমরা শুনবো সিলেট সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড নিয়ে কি স্বপ্ন দেখছেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা জনাব শুয়েব মুন্না সাহেব। জনাব শুয়েব মুন্না সাহেব, আপনি 7 নম্বর ওয়ার্ডকে নিয়ে আসলে বিশেষ কি কোনো পরিকল্পনা করেছেন? ধন্যবাদ। 7 নম্বর ওয়ার্ডকে নিয়ে অনেক পরিকল্পনা আছে আমার। আপনি জানেন 7 নম্বর ওয়ার্ড অনেক বড় ওয়ার্ড। এই ওয়ার্ডে আমাদের মনে হয় সিলেট সিটি কর্পোরেশনের যে আমাদের 42টা ওয়ার্ডের মধ্যে ভোটের দিক দিয়ে হয়তো সর্বোচ্চ হতে পারে। লাস্ট টাইম যেটা 23 সালে যেটা ছিল এটা প্রায় 22-24 হাজারের মতো ভোট ছিল। তো মনে হয় হয়তো 42টা অনেক বড় আয়তনের দিক দিয়ে বড়। তারপরে অনেক প্রবলেম এই জায়গায় আছে আমি যতটুকু দেখছি। বিভিন্ন আমার কাজ হচ্ছে আমি যেটা করতে চাই আমার পার্সোনালি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করা, মানে ওয়ার্ডকে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন রাখা। তারপর হচ্ছে যাতে ওয়ার্ডের মধ্যে কোনো খারাপ লোকের আড্ডা না বাজে, যাতে অনেকে মানে বাসাবাড়ির মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে। 7 নম্বর ওয়ার্ড আসলে বিশাল বড় একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে কিছু এলাকা আছে, কলাপাড়া, বনকলাপাড়া, পীর মহল্লা, হাজিপাড়া। এই যে এরিয়াগুলোতে অনেক ঘনবসতি এবং আসলে বিশাল ব্যাপক এই এরিয়াগুলো অনেক বড় হওয়ার কারণে বেশ কিছু অপরাধ সংগঠিত হয়। এইগুলো নিয়ে আপনি বিশেষ কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এগুলা কিভাবে সহজে সমাধান করবেন? এইগুলা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে আমি সবাইকে নিয়ে, ওয়ার্ডে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে সবাইকে নিয়ে এটা আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি যদি আমাদের ওয়ার্ডের যারা মানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, দলীয় রাজনীতি ব্যক্তিবর্গ আছেন, সবাইকে নিয়ে যাতে ঐক্যবদ্ধভাবে এটা থেকে আমাদের ওয়ার্ডকে মুক্ত করা যায়, এটাকে যাতে প্রতিহত করা যায়, এই ব্যবস্থা আমি সবাইকে নিয়ে করতে চাই। যদি আমাদের সাথে আমার ওয়ার্ডের বাসী সবাই থাকেন তাহলে এটা আসলে সম্ভব, এটা করা এটা সম্ভব। এটাই করবো ইনশাল্লাহ, যদি আমাকে আল্লাহ সুযোগ দেন। এটা আপনার ওয়ার্ডে কিন্তু বিশেষ আরেকটি জিনিস আছে, জানি না সেটা কতটুকু লক্ষ্য করেছেন, আন্তর্জাতিক একটা স্টেডিয়ামের একটা গেট পড়েছে আপনার ওয়ার্ডে। এইটা 4 নাম্বার এই দিক দিয়ে আমরা অনেক, এবং এইটার জন্য অনেক ফেমাস। বাংলাদেশের অনেকে আসলে খেলা দেখার জন্য আসেন, যখন আপনার ভালো ম্যাচগুলা স্টেডিয়ামে পড়ে তখন কিন্তু আসলে এইখানে যে যাতায়াতের যে একটা অসুবিধা যেটা লক্ষ্য করা যায়, পাবলিক ট্রান্সপোর্টের একটা অসুবিধা, যেমন হাউজিং স্টেট থেকে 4 নম্বর গেটে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অনেক সময় পাওয়া যায় না। যারা ওদের মুখ থেকে যদি আবার ডিরেক্ট স্টেডিয়ামের গেট পর্যন্ত কোনো কিছু করা যায় খেলা সম্পর্কে। আপনি হয়তো আমাদের এই যখন আমাদের পাড়ায় যাবেন তখন দেখবেন ওই জায়গায় অনেক টমটমের মতো একটা যানবাহন আছে যেটা দিয়ে সহজেই ওই জায়গায় যাওয়া যায়। যদিও আদারওয়াইজ যদি আমাদের হেঁটে অনেকেই নিরাপদে যাইতে পারে, রাস্তাটা অনেক বড় সুন্দর আছে। তারপরে হচ্ছে এই দুই দিকে কিন্তু ইলেকট্রিক রিক্সা বা আরও যে যানবাহন আছে, যে পাড়ার প্রথম থেকে যারা ওদের রাস্তার মুখে যদি যান আপনি বা খোলাপাড়াতে যান সূর্যাদার পয়েন্টে, ওই জায়গা থেকে সোজা কিন্তু ওই যে স্টেডিয়ামে যাওয়া যায়।
তো অনেক যানবাহন আছে এদিকে, বা যখন অনেক সময় আপনি যখন কোনো ক্রিকেট ম্যাচ চলে তখন কিন্তু আবার ওই যে যানজটের একটা বড় ধরনের সমস্যা। তো হেঁটে হেঁটে অনেকে যায়, কিন্তু এই যে মানুষগুলো যে হেঁটে হেঁটে আবার স্টেডিয়ামে যাবে পিছন গেট দিয়ে বা আমাদের ওইদিকে, তো ওই যাওয়াটা যাতে নিরাপদ হয়, যাতে ওই জায়গায় কোনো ঝামেলা না হয়, এটা আসলে এটা আমাদের মানে কর্তৃপক্ষ, যখন আমি কোনোদিন হই তখন যদি এটা সম্ভব হয়, প্রয়োজনে এই জায়গায় যদি মানুষ আটকা পড়ে তা আমি চেষ্টা করব কোনো যানবাহন দিয়ে যাতে তাদেরকে মাঠে পৌঁছে দেওয়া যায়। এইটা আমি চিন্তা করব, যাতে মানে যদি শুধু খেলাতে মাঠে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন গেট পর্যন্ত করা যায় আমাদের এই দিক থেকে যারা যাবে, এটা করলে আমার জন্য আমি মনে করি এটা ভালো হবে সবার জন্য। সহজে কিন্তু টাইম মতো গিয়ে ওরা বুঝতে পারবে, খেলা দেখতে পারবে। এটা করা আমি চিন্তা। আপনার এখানে আরেকটা সুবিধা আছে, আপনার 7 নম্বর ওয়ার্ডের অনেক জায়গা বাগান পেয়েছে, চা বাগান, এখানে প্রাকৃতিক বিশাল একটা সৌন্দর্যের জায়গা। অনেক দর্শনার্থী আপনার ঈদের সময় বা বিশেষ ছুটির সময় কিন্তু আসবেন। এইখানে আপনি ওই যে ওয়াকওয়ে কোনো করার চিন্তা ভাবনা আছে? এটা তো ওয়াকওয়ে করতে পারা যায় যদি সরকার থেকে এগুলা একটা প্ল্যান করতে হবে, যদি প্ল্যান করে এটা করা যায়। বাট এটা যদি প্রয়োজন মনে হয় আর যদি দেখি ওয়াকওয়ে করলে আমাদের সবার জন্য, পাবলিকের জন্য বা যারা দর্শনার্থী খেলা দেখতে যাবে তাদের জন্য সুবিধা হয়, তাহলে এটা তো ভালো আইডিয়া, এটা করতে হবে। আমি করবো ইনশাল্লাহ, যদি এটা আমি সুযোগ পাই ইনশাল্লাহ এটা করবো। আপনার বাবার অনেক আসলে সুনাম শুনেছি, তিনি সবচেয়ে বড় মহান যে পেশা, শিক্ষকতা পেশার সাথে যথেষ্ট ইনভলভ ছিলেন এবং শেষ বয়স পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এই জায়গা থেকে আসলে মানুষও সেবা চায়, মানুষের কাছে তো আপনি যাচ্ছেন, এই জায়গা থেকে আসলে মানুষ জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে কতটুকু আসলে চাচ্ছে? জনপ্রতিনিধি হচ্ছে এমন একটা জিনিস, ভালো মানুষ সবাই চায়। যদি মানুষ মনে করে আমি তাদের জন্য, মানুষ আমাকে সাদরে গ্রহণ করে আমার সব কিছু দেখে, আমি তো ওয়ার্ডের জন্য কাজ করতেছি, ওয়ার্ডের খাদ্য সামগ্রী বিতরণ করতেছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, যাদের অসুবিধা সুবিধা সব কিছু আমি মানে দেখতেছি, আমি যাওয়ার চেষ্টা করতেছি, সমাধান করার চেষ্টা করতেছি, যারা আমার কাছে সহযোগিতা চাচ্ছে আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি, করে যাব। যদি মানুষ আমাকে, আমাদের ওয়ার্ডের জনগণ আমাকে চায়, তাহলে ইনশাল্লাহ আমি তো এটা জন্য আমাকে নিজেকে ভাগ্যবান মনে করব। আচ্ছা, এই জায়গা থেকে আসলে আরেকটা বিষয়, যত দিন যাবে তত আসলে আমরা এই যে আমাদের পূর্ব যে প্রজন্ম ধীরে ধীরে কিন্তু ভুল পড়ে যাবে। আপনার বাবা যেহেতু অনেক কিছু করেছিলেন, উনাকে নিয়ে আপনারা সন্তান হিসেবে আসলে উনাকে বাঁচিয়ে রাখার জন্য, উনাকে যাতে আরো দীর্ঘদিন মানুষ চিনে, এইরকম কোনো প্ল্যান, ট্রাস্ট বা ফাউন্ডেশন করার প্ল্যান? হ্যাঁ, এটা ভালো দিক, এটা ভালো জিজ্ঞেস করছেন। ওইটা আমাদের এই যে বিষয়টা হচ্ছে, এটা আমার আব্বুকে নিয়ে একটা ট্রাস্ট করতেছি আমরা, যাতে হচ্ছে আমার বাবার নামে ট্রাস্টটা। এই ট্রাস্টের উদ্দেশ্যটা হলো আমাদের যাতে ট্রাস্ট থেকে যাতে মানুষের দূরায় যাইতে পারি, যাতে মানুষের কাছে যাইতে পারি, কিছু করতে পারি। এই ট্রাস্টের মাধ্যমে আব্বার নাম দিয়ে এটা ট্রাস্টটা করব, যাতে মানুষ আমার আব্বাকে মনে রাখে। আর মানুষের তো অনেক আশা ভরসা ছিল, তখন অনেক কিছু আমার আব্বার জীবন দশা হয়তো করে যেতে পারেন নাই, তখন আমরা সন্তান হিসাবে আমরা চেষ্টা করবো যাতে আব্বার এই যে অপূর্ণ যে জিনিসগুলা, ওইগুলা যাতে এই ট্রাস্টের মাধ্যমে আমরা করতে পারি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, ট্রাস্ট করার উদ্দেশ্য। ভালো কাজ যাতে করতে পারি আমার আব্বুর জন্য, যাতে আমার আব্বুকে মানুষ যেভাবে ভালোবাসা দিছিল, যাতে তারা দোয়া করতে পারে আমার আব্বুর জন্য। এটাই আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে ট্রাস্টটা করার। তো ইনশাআল্লাহ আমাদের ট্রাস্ট অলরেডি আমরা এটা করে ফেলছি, আমাদের কার্যক্রমও শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আপনি তো দীর্ঘদিন থেকে প্রবাসী এবং যখন দেশে ছিলেন ছাত্র রাজনীতি করেছেন, সাহিত্য সংস্কৃতির সাথে আপনি জড়িত, আপনি হাসন রাজাকে নিয়ে যারা গবেষণা করছেন তাদের সাথে আপনি ইনভলভ। আমি তো মনে হচ্ছে মানে অলরাউন্ডার একজন পার্সন। আমি কোনো কিছুই আসলে মানে সামাজিক কাজ করতে হলে কিন্তু কোনো না কোনো সামাজিক সংগঠনের সাথে আপনি ইনভলভ থাকতে হবে বা যুক্ত থাকতে হবে। তো এই দিক দিয়ে আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকি, সব কিছুতে তাদের সাথে কাজ করি। আর তাদের সাথে কাজ করলে অনেক কিছু আছে, সাধারণ মানুষের কাছেও যাওয়াটাও সোজা হয়। আর হাসন রাজা হচ্ছে আমাদের
একজন বিখ্যাত ব্যক্তি, গর্ব। গর্ব, আমাদের সুনামগঞ্জের গর্ব। আর উনি হচ্ছে আমাদের, সবাই চিনে ওনাকে। আর ওনার জীবনী নিয়ে আমাদের সবাই, আমাদের হাসন রাজা যে সাংস্কৃতিক সংগঠন যেটা, ওইটা অনেক কিছু গবেষণা হচ্ছে, ওইটা নিয়ে আমাদের শুধু মানে চিন্তার ধারণা আছে, চিন্তা করতেছি আমরা, যাতে এটা সারা বাংলাদেশে তো মানুষ জানে, ওইটা যাতে প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছে দিতে পারি, এইটার জন্য আমরা এটা করতেছি। বিদেশে তো আপনি দেখলেন আসলে কত পরিচ্ছন্ন, কত সুন্দর তাদের গুছানো সবকিছু। আপনি বিদেশে যে সংস্কৃতি দীর্ঘদিন থেকে দেখেছেন, যেটার সাথে আপনার অ্যাটাচ ছিল, আপনার বিদেশের বেশ কিছু জিনিস আপনি চাইলে কিন্তু বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আপনি সামনে ইলেকশন করবেন, যদি জনপ্রতিনিধি হয়ে যান, তাহলে ওইখানের আপনার কাছ থেকে জনগণ দুইটা সুবিধা পাবে। একটা হচ্ছে আপনাকে উপহার হিসাবে পেলো, যেহেতু আপনি ভিন্ন ইয়ে থেকে শিখে আসছেন, বিদেশি ইয়েগুলো আপনি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা তো চাই আমাদের দেশ মানে অনেক উন্নত হোক। বাংলাদেশ আমাদের দেশ এমন কিছু করুক যেটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, মানে বিশ্বের মানুষও অবাক হয়ে দেখবে, সেটা তো বাংলাদেশ না, হ্যাঁ আমাদের দেশের মতো হয়ে গেছে। তো এটা তো সবারই আকাঙ্ক্ষা থাকে, আমারও নিজেরও আছে। আর আমি যদি মানে নির্বাচন করি, আর যদি আল্লাহ আমাকে মানে কামিয়াব করে সফলতা পাই, তাহলে আমি বিদেশের আদলে অনেক কিছু, সব কিছু তো করা যাবে না, সব কিছু করতে গেলে তো আবার আমাদের নানা প্রতিবন্ধকতা শুরু হয়। আর সরকারের একটা মানে এই জায়গায় আমাদের যখন আমাদের সিলেটের মেয়র সাহেবেরও, মেয়র যিনি হবেন ওনারও সহযোগিতা লাগবে, সাপোর্ট লাগবে। চেষ্টা করবো আমি যাতে যতটুকু পারা যায় ওই দেশের পরিবেশ, যে ওই দেশের যে পরিবেশটা, রাস্তাঘাট, সবকিছুর মধ্যে একটা সুন্দরতা, সবকিছুর মধ্যে একটা ভালো দিক পাওয়া যায়। এইটাই আমি চিন্তা করবো, যাতে আমাদের এই ওয়ার্ডে যাতে এই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসা যায়। আপনি সবার মন মানসিকতা যদি থাকে, ভালো থাকে, এটা আমাদের নিজেরা মিলে সবাই যদি ইচ্ছা হয়, তো অনেক কিছু করা যায় একটা ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে করা যায়। তো এটা আমার চিন্তা থাকবে, যাতে এই ওয়ার্ডটা যাতে সিলেটের বুকে, সিলেটের 42টা ওয়ার্ডের মধ্যে যাতে এই ওয়ার্ডটা আসলে মডেল ওয়ার্ড হিসেবে দাঁড় করানো যায়, রূপান্তরিত হয়। এইটাই আমার চেষ্টা থাকবে, এটা আমি অবশ্যই করব। এটা করতে পারলে আমার তো চাই আমাদের ওয়ার্ডের মানুষ যাতে শান্তিতে থাকুক, ভালো থাকুক, এটাই চাই, এটাই আমার উদ্দেশ্য। অন্য কিছু তো আমার উদ্দেশ্য নেই, অন্য কিছুর জন্য আমি রাজনীতি করি না। আমি মানুষের মঙ্গল, মানুষের ভালো, আমাদের সবার জন্যই আমি করতে চাই। এই যে আপনি দেশে আসেন, মানুষের জন্য কাজ করেন, এই সুযোগটা আপনাকে পরিবারের মধ্যে কে আসলে বেশি করে দেয়? এটা আমার বাবা করেছে। উনি আমার এই সব ক্রেডিটটা হচ্ছে আমার বাবার। আমার মা বলেন সবসময়, তুমি কিছু করতে হলে তোমার মানে তুমি যেভাবে আসো নিজেকে ওইভাবে তুমি উপস্থাপন করো মানুষের কাছে, আর ভালো কাজ করো, এমনিতেই তোমাকে সবাই ভালোবাসবে। 7 নং ওয়ার্ডবাসীকে মানে বিশেষ কোনো মেসেজ দেওয়ার যদি প্রয়োজন মনে করেন, আমাদের মাধ্যমে দিতে পারেন। 7 নং ওয়ার্ডবাসীকে, যেহেতু রমজান মাস, রমজানুল মুবারক জানাই সবাইকে, আর আগাম ঈদ মুবারক। আর সবার জীবনে ঈদটা আনন্দে ভরে যাক, আর সবাইকে এই ঈদে উদযাপন করার আল্লাহ তৌফিক দান করুন। আর সবাইকে সুস্থ এবং শান্তিতে বসবাস করার তৌফিক আল্লাহ দেখ, এটা আমি সবসময় কামনা করি। আর 7 নম্বর ওয়ার্ডবাসীকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর 7 নম্বর ওয়ার্ডবাসী, আমি সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি 7 নম্বর ওয়ার্ডবাসীর হয়ে কাজ করতে চাই। যদি প্রতিনিধি না হয়ে কাজ হইলে তো আরও ভালো, যদি প্রতিনিধি হতে পারি তাহলেও ভালো, আর সুযোগ পেলাম বড় পরিসরে করার। যদি না হই, 7 নং ওয়ার্ডবাসীর পাশে থাকবো সারা জীবন, আমার ব্যক্তিগত উদ্যোগে, আমার পরিবারের উদ্যোগে, সবার সহযোগিতা নিয়ে, কিন্তু পাশে থাকবো। 7 নং ওয়ার্ডবাসী যেন ভোটের মাধ্যমে আপনাকে মূল্যায়ন করেন, আমরা এই কামনা ব্যক্ত করি, এবং 7 নম্বর ওয়ার্ড যেন মডেল ওয়ার্ডে রূপান্তরিত হয়, সেই কামনা ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।